হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। আমরা এরগ্যাটিভ ভার্বস নিয়ে আলোচনা করছি। এরগ্যাটিভ ভার্ব হলো এমন এক ধরনের ভার্ব যেটা ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ উভয় ভাবেই বাক্যে ব্যবহার করা যায়। কিন্তু একটা কথা তোমরা মনে রাখবে, যখন ট্রান্সিটিভ ভাবে বা ট্রান্সিটিভ রূপে এই এরগ্যাটিভ ভার্বের ব্যবহার হয়, তখন সাবজেক্ট থাকে ডুয়ার অফ অ্যাকশন, অর্থাৎ সেই যে ভার্বটা থাকে, সেই যে এরগ্যাটিভ ভার্বটা থাকে, তার কার্য সম্পন্ন করে হচ্ছে সেই সাবজেক্টটা। কিন্তু যখন ইন্ট্রান্সিটিভ রূপে এই এরগ্যাটিভ ভার্বের ব্যবহার হয়, তখন যে সাবজেক্ট থাকে সে থাকে নন ডুয়ার, অর্থাৎ সে কিন্তু সেই ভার্বের যে কাজ, সেই ক্রিয়ার যে কাজ, সেটা সম্পন্ন করে না। অর্থাৎ সেই যে কর্তা, সে কোনো কাজ করে না, নন ডুয়ার থেকে। মূলত তোমরা প্যাসিভ সেন্টেন্সে যেমন সাবজেক্ট দেখে থাকো। তো এক্ষেত্রে এরগ্যাটিভ ভার্ব ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ উভয় রূপে ব্যবহার হয়। এখানে ইনট্রান্সিটিভ ফর্ম যেটা, সেটা অনেকটা প্যাসিভের মতো, কিন্তু এক্স্যাক্টলি প্যাসিভের মতন অর্থ বা সেন্স এটা দেয় না। তো আজকের আলোচনায় আমরা কিছু স্পেশাল এরগ্যাটিভ ভার্ব এছাড়াও ফ্রিকুয়েন্টলি ইউজড কিছু এরগ্যাটিভ ভার্ব নিয়ে আলোচনা করব এবং বাক্যে তাদের কিভাবে ব্যবহার হয় সেটাও দেখব। তো আজকের আলোচনায় থাকছে এরগ্যাটিভ ভার্ব। এটাকে ব্যবহার করা যায় বোথ ট্রান্সিটিভ এন্ড ইনট্রান্সিটিভ। ট্রান্সিটিভ কথার অর্থ হচ্ছে সকর্ম, অর্থাৎ যে ভার্বের পর অবজেক্ট বসাতে হয় বা কর্ম বসাতে হয়। আর ইনট্রান্সিটিভ কথার অর্থ হচ্ছে অকর্ম, অর্থাৎ যে ভার্বের পর অবজেক্ট বসানো যায় না। যখন ট্রান্সিটিভ রূপে এই ভার্বটা ব্যবহার হয়, ইতিমধ্যেই বলেছি, তখন যে সাবজেক্টটা থাকে সে থাকে ডুয়ার অফ অ্যাকশন, অর্থাৎ সে কাজে অংশগ্রহণ করে। কিন্তু ইনট্রান্সিটিভ ভার্ব হিসেবে যখন এরগ্যাটিভ ভার্ব ব্যবহার হয়, তখন যে সাবজেক্টটা থাকে সেটা থাকে নন ডুয়ার অফ অ্যাকশন, বা সে কিন্তু কাজে অংশগ্রহণ করে না। তো আজ আমাদের পার্ট 3। তো এরগ্যাটিভ ভার্ব, কিছু ফ্রিকুয়েন্টলি ইউজড এরগ্যাটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। এর আগে আমি এরগ্যাটিভ ভার্ব নিয়ে দুটো পর্ব করেছি, আজ আমাদের তৃতীয় পর্ব। তো এরগ্যাটিভ ভার্বের কিছু উদাহরণ আমি ইতিমধ্যেই দিয়েছি, তাছাড়াও আরো কিছু উদাহরণ আমি আজকে দিচ্ছি যেগুলো খুব ফ্রিকুয়েন্টলি ইউজ হয়। একটা কথা বলে দিই, তোমরা গুগল সার্চ করে প্রচুর এরগ্যাটিভ ভার্বস পাবে, সেগুলোকে দেখে নিও। তো আমি এখানে কিছু দিয়েছি, সেগুলো হলো এরগ্যাটিভ ভার্ব এমটি, কিছুকে ফাঁকা করে দেওয়া, খালি করে দেওয়া; রট, পচে যাওয়া; শ্যাটার, ছিন্ন ভিন্ন করে দেওয়া; স্ট্রেচ, প্রসারণ করা; বেন্ড, বাঁকা করা; ডার্কেন, কালো করা; ফেড, বিবর্ণ করা; শ্রিঙ্ক, সংকুচিত করা; ব্লিচ, রং করা; থিকেন, মোটা করে দেওয়া, পুরু করে দেওয়া; ওয়াইডেন, আরো প্রশস্ত করা; ডিসপার্স, ছিন্ন ভিন্ন করে দেওয়া; স্প্লিট, দুটুকরো করে দেওয়া; ওয়ার্সেন, আরো খারাপ করা; বার্স্ট, বিস্ফোরণ ঘটানো; স্প্রেড, ছড়িয়ে দেওয়া; ড্রোন, ডুবিয়ে দেওয়া; কুইকেন, আরো দ্রুত করা; স্টিক, কোনো কিছুর সাথে লেগে থাকা। তো আমি এখানে বেশ কিছু ভার্ব দিলাম। এই ভার্বগুলো কিন্তু সবই এরগ্যাটিভ রূপে, অর্থাৎ ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ উভয় ফর্মেই এদের কিন্তু ব্যবহার হয়। তারপর আসি আমরা উইথ স্পেসিফিক নাউন। কিছু এরগ্যাটিভ ভার্ব আছে যার পর আমরা কিছু স্পেসিফিক নাউন, অর্থাৎ কিছু নির্দিষ্ট নাউনই ব্যবহার করতে পারি। সমস্ত ক্ষেত্রে এই ভার্বগুলোকে এরগ্যাটিভ ফর্মে ব্যবহার করতে পারি না। যেমন ফায়ার, ফায়ার মানে তোমরা জানো আগুন, কিন্তু ফায়ার মানে গুলি করা হয়। তো সেক্ষেত্রে ফায়ারটা তোমার এরগ্যাটিভ, এটা ব্যবহার হবে গান, রাইফেল, পিস্তল, এইসব ক্ষেত্রে, এইসব প্রসঙ্গে। তারপর আসছে প্লে। প্লে মানে খেলা, কিন্তু প্লে মানে মিউজিক, সঙ্গীত বাজানোকেও আমরা প্লে বলি। সেক্ষেত্রে আমরা প্লে ব্যবহার করতে পারি। রিং, বাজানো, এক্ষেত্রে আমরা বেল, অ্যালার্ম এগুলো বাজানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। শো, দেখানো, কিন্তু এখানে কোনো জিনিসপত্র না, আমাদের রাগ, কোনো আবেগ দেখানোর ক্ষেত্রে ফিয়ার, অ্যাঙ্গার, অর্থাৎ ভয়, রাগ ইত্যাদি দেখার জন্য আমরা শো ব্যবহার করতে পারি। এছাড়া রয়েছে সাউন্ড, এক্ষেত্রেও আমরা কিন্তু যে কোনো শব্দ নয়, এখানে হর্ন, অ্যালার্ম, হ্যাঁ, কোনো যান্ত্রিক শব্দের কথা বলা হচ্ছে, সেগুলোকে আমরা এরগ্যাটিভ ফর্মে ব্যবহার করতে পারবো। আরো কিছু এরগ্যাটিভ ভার্ব রয়েছে যেগুলো সাধারণত তারপর একটা অ্যাডভার্ব গ্রহণ করে। সাধারণত তারপর এরগ্যাটিভ ভার্বগুলোর পর একটা অ্যাডভার্বের ব্যবহার হয়। যেমন ক্লিন, হ্যান্ডেল, ক্লিন পরিষ্কার করা; হ্যান্ডেল, কোনো কিছু ব্যবহার করা; পলিশ, চকচকে করা; ওয়াশ, ধোয়া; ফ্রিজ, জমানো; সেল, বিক্রি করা; মার্ক, চিহ্নিত করা। তো এই ভার্বগুলো, এগুলোর পর একটা বিশেষ অ্যাডভার্বের প্রয়োজন পড়ে যখন আমরা এরগ্যাটিভের ইন্ট্রান্সিটিভ ফর্মে এটাকে ব্যবহার করি, অর্থাৎ এটা ইন্ট্রান্সিটিভ ফর্মের সাথেই আমাদের কিন্তু ওই অ্যাডভার্বের প্রয়োজন পড়ে।
এটা মনে রাখবে। এবার আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল দেখলে আমাদের কিন্তু বুঝতে অনেকটা সুবিধা হয়। প্রথমে আমি এখান থেকে কিছু অর্থাৎ কিছু ফ্রিকোয়েন্টলি ইউজড যে এরগেটিভ ভার্ব রয়েছে সেখান থেকে কিছু ওয়ার্ড নিয়ে আমি এখানে তোমাদেরকে 6টা এক্সাম্পল দিয়েছি। প্রচুর এক্সাম্পল দেওয়ার মতন পরিস্থিতি সবসময় থাকে না। হি এমটাইড দ্য বাস্কেট, সে ঝুড়িটাকে খালি করে দিয়েছিল। এখানে এমটাইড মানে খালি করে দিয়েছিল। এখানে হি কাজে অংশগ্রহণ করছে, সে খালি করেছিল। এখানটায় দ্য বাস্কেট এমটাইড, বাস্কেটটি খালি হয়ে গিয়েছিল। দ্য বাস্কেটটি ঝুড়িটি খালি হয়ে গেছিল। কে খালি করেছে তার কোনো উল্লেখ নেই। এখানে এমটাইড তোমার ইন্ট্রান্সিটিভ ভার্ব, এরপর কোনো অবজেক্ট নেই। কিন্তু এখানে এমটাইড যেটা একটা ট্রান্সিটিভ ভার্ব, এখানে ডুয়ার অফ অ্যাকশন কাজ করছে হি, এবং এখানে তোমার অবজেক্ট হচ্ছে বাস্কেট। এখানে যে সাবজেক্টটা রয়েছে দেখো, যখন আমরা ইন্ট্রান্সিটিভ রূপে ব্যবহার করছি, এখানে যে বাস্কেট এই কিন্তু কোনো কাজ করছে না। দ্য বাস্কেট এমটাইড, ঝুড়িটি খালি হয়ে গিয়েছিল। তারপরের এক্সাম্পলটা দেখো, হট ওয়েদার রটেড দ্য ম্যাঙ্গোজ, গরম আবহাওয়া, গরম পরিবেশ আমগুলোকে পচিয়ে দিয়েছিল। তো আমগুলোকে পচিয়ে দিয়েছিল কে? হট ওয়েদার। হট ওয়েদার পচিয়ে দিয়েছিল আমগুলোকে। এখানে আমরা অন্য সাবজেক্টও ব্যবহার করতে পারতাম, এটা হচ্ছে ডুয়ার অফ অ্যাকশন, যে কাজটা করছে। এখানে কি বললাম? দ্য ম্যাঙ্গো রটেড, আমগুলো পচে গিয়েছিল। আমগুলো পচে গিয়েছিল। এবার আমগুলোকে পচানোর দায়িত্ব কে নিয়েছিল, আমগুলোকে কে পচিয়ে দিয়েছিল, সেই জিনিসটা কিন্তু এখানে উল্লেখ করা নেই। এখানে খেয়াল করে দেখো, সাবজেক্ট রয়েছে দ্য ম্যাঙ্গোজ, আমগুলো। এখানে প্যাসিভ যদি করতাম তো এই ম্যাঙ্গোসটা আগে আসতো। এখানে এটা হচ্ছে নন ডুয়ার অফ অ্যাকশন, অর্থাৎ এই নন ডুয়ার ফর্মে রয়েছে। নন ডুয়ার কথার অর্থ হচ্ছে কোনো কাজে অংশগ্রহণ করছে না। দ্য ম্যাঙ্গোজ রটেড, আমগুলো পচে গিয়েছিল, এমনি এমনি পচে গিয়েছিল। আমি এর আগে তোমাদেরকে বলেছি, যখন ট্রান্সিটিভ ফর্মে ব্যবহার হয় তখন যে ভার্বগুলো থাকে তখন এগুলোকে ডুইং ফর্ম বলে, কারণ এখানে কেউ কাজ করছে, সাবজেক্ট একটা কাজ করছে। আর এখানে যে ভার্বগুলো রয়েছে এগুলোকে হ্যাপেনিং ফর্ম বলে। হ্যাপেনিং ফর্ম এই জন্য বলে, হ্যাপেনিং এই জন্য বলে কারণ এখানে এই জিনিসগুলোকে নিজে নিজে আপনা আপনি ঘটে যায়, কে ঘটাচ্ছে তার কোনো উল্লেখ থাকে না। দ্য স্টোন শ্যাটার্ড দ্য উইন্ডো, পাথরের টুকরোটি জানলাটাকে টুকরো টুকরো করে দিয়েছিল। শ্যাটার্ড দ্য উইন্ডো। এবার দেখো, দ্য উইন্ডো শ্যাটার্ড, জানলাটি টুকরো টুকরো হয়ে গেছিল। জানলাটি টুকরো টুকরো হয়ে গিয়েছিল, কে করেছিল তার কিন্তু কোনো উল্লেখ নেই। জানলাটিকে টুকরো টুকরো কে করেছিল, কার দ্বারা করা হয়েছিল, সেই কোনো কিছুর উল্লেখ নেই। তো সেই জন্য এটা হয়ে গেল তোমাদের এরগেটিভ ফর্ম। এখানে উইন্ডো এ কোনো কাজ করছে না, এর উপরেই কাজের প্রভাবটা এসে পড়েছে। যখন দেখবে যে ট্রান্সিটিভ ফর্মে রয়েছে তখন সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট যে কাজটা করছে তার প্রভাব এসে পড়ছে অবজেক্টের উপর। কিন্তু এই এরগেটিভ ভার্বের ক্ষেত্রে ভার্বের যে কাজটা সেটা কিন্তু সাবজেক্টের উপর এসে পড়ছে এবং সাবজেক্ট কোনো কাজ করছে না। তারপর 4 নম্বরটা দেখছি, হি স্ট্রেসড দ্য ইলাস্টিক। ইলাস্টিক টানলে বড় হয় তোমরা জানো। তো সে ইলাস্টিকটাকে স্ট্রেচ করেছিল, প্রসারিত করেছিল। সে ইলাস্টিকটিকে প্রসারিত করেছিল। কে করেছিল? সে হচ্ছে ডুয়ার অফ অ্যাকশন। স্ট্রেস টেনে লম্বা করেছিল কি? ইলাস্টিক। এখানে ইলাস্টিকটা হচ্ছে অবজেক্ট। এবার অবজেক্টটাকেই আমাদের সামনে ব্যবহার করে দিলাম। ইলাস্টিক স্ট্রেচড, ইলাস্টিকটি প্রসারিত হয়েছিল। এবার কে প্রসারণ করেছিল তার কোনো উল্লেখ নেই। ইলাস্টিকটি প্রসারিত হয়েছিল, দ্য ইলাস্টিক স্ট্রেচড। এখানে স্ট্রেচ প্রসারিত হয়েছিল কে? ইলাস্টিক। অর্থাৎ এই ভার্বের প্রভাবটা এসে পড়েছে সাবজেক্টের উপর, আর এই ক্ষেত্রে ভার্বের প্রভাবটা এসে পড়েছে অবজেক্টের উপর। নেক্সট এক্সাম্পলটা দেখো, হি বেন্ড দ্য স্টিক। সে লাঠিটাকে ব্যাকা করে দিয়েছিল। এখানে সে ব্যাকা করেছিল। এবার দেখো, দ্য স্টিক বেন্ড, লাঠিটি ব্যাকা হয়ে গিয়েছিল। লাঠিটি ব্যাকা হয়ে গিয়েছিল, কিভাবে বলবে? দ্য স্টিক বেন্ড। তো তোমাদের এই এরগেটিভ ভার্বগুলো খুব জানা দরকার, আর নয়তো যে কোনো ভার্বকে কিন্তু তোমরা এরগেটিভ ফর্মে ব্যবহার করতে পারবে না। মূলত আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ফর্মগুলো। ইন্ট্রান্সিটিভ ফর্মগুলোই ব্যবহার করার ক্ষেত্রে আমরা যদি এটা না জানি যে এটা এরগেটিভ, তো সেই ক্ষেত্রে আমরা হয় প্যাসিভ করে দেবো, আর নয়তো গেট, গট ইত্যাদি ব্যবহার করে দেবো। দ্য স্টিক গট বেন্ট এরকম বলে দেবো যে স্টিকটা ব্যাকা হয়ে গিয়েছিল। আমরা যদি জানি যে এটা এরগেটিভ ফর্ম, এটা এরগেটিভ ভার্ব, তো সেই ক্ষেত্রে আমরা সোজাসুজি সেটাকে ব্যবহার করতে পারবো। তখন আমাদের প্যাসিভেরও দরকার পড়বে না, করারও প্রয়োজন, গেট বা গটের প্রয়োজনও পড়বে না। শি ডার্কেন্ড দ্য রুম। সে ঘরটাকে অন্ধকার করে দিয়েছিল। সে ঘরটাকে অন্ধকার করে দিয়েছিল। এবার যদি বলি ঘরটা অন্ধকার হয়ে গিয়েছিল, দ্য রুম ডার্কেন্ড। দ্য রুম ডার্কেন্ড, দ্য রুম ডার্কেন্ড, ঘরটা অন্ধকার হয়ে গিয়েছিল। ক্লিয়ার? তো আমরা এখান থেকে কিছু ওয়ার্ড নিয়ে, কিছু এরগেটিভ ভার্ব নিয়ে 6টা এক্সাম্পল দিলাম। এখানে অনেকগুলো ওয়ার্ড রয়েছে, সবগুলোরই ইউজ এরকমই হবে। এবার আমরা উইথ স্পেসিফিক নাউন,
যে এরগ্যাটিভ ভার্বের পর কিছু বিশেষ নাউনের ব্যবহার হয় তার কয়েকটা উদাহরণ আমরা দেখছি। 7 নম্বরটা দেখো, হি ফায়ার্ড দ্য গান। সে বন্দুক দিয়ে গুলি চালিয়েছিল। সে গুলি চালিয়েছিল বন্দুক দিয়ে। তো এক্ষেত্রে গানের ব্যবহারটা কিন্তু আমাকে করতেই হবে। এই ফায়ার যদি ব্যবহার করি, এর সাথে আমাকে এই গান, এই নাউনটাকে ব্যবহার করতে হবে। অন্য কোনো ক্ষেত্রে আমরা ফায়ার ভার্ব হিসেবে ব্যবহার করলে আমরা কিন্তু এরগ্যাটিভ ফর্মটা পাবো না। তো এক্ষেত্রে হি ফায়ার্ড দ্য গান, অর্থাৎ এই এরগ্যাটিভ ভার্বের সাথে গানের ব্যবহার, পিস্তলের ব্যবহার, রাইফেলের ব্যবহার আমাকে করতেই হবে। যদি না করি তবে এই ফায়ার অন্য কোনো মিনিং এনে দেবে এবং সেই ক্ষেত্রে আমরা এরগ্যাটিভ ফর্মটা ব্যবহার করতে পারবো না। হি ফায়ার্ড দ্য গান, সে বন্দুক চালিয়েছিল। এখানে কি, দ্য গান ফায়ার্ড, বন্দুকটি চলেছিল। বন্দুকটি চলেছিল, কে চালিয়েছিল তার উল্লেখ নেই, কিন্তু এখানে সে চালিয়েছিল। প্যাসিভের থেকে কিন্তু অনেকটাই আলাদা এটা। তারপরে এক্সাম্পলটা দেখো, আই প্লেড দ্য মিউজিক। আমি সঙ্গীতটি চালিয়েছিলাম। আমি সঙ্গীতটি চালিয়েছিলাম, চালানো বলতে গানটাকে চালানোর কথা বলা হচ্ছে। আই প্লেড দ্য মিউজিক। আমি একটা জিনিস মনে রাখবে, মিউজিক কথার অর্থ কিন্তু সঙ্গীত, গান হচ্ছে সং। আই প্লেড দ্য মিউজিক, আমি সঙ্গীতটি চালিয়েছিলাম। দ্য মিউজিক প্লেড, সঙ্গীতটি বেজেছিল, সঙ্গীতটি চলেছিল। আমি সঙ্গীতটি বাজিয়েছিলাম বা চালিয়েছিলাম, সঙ্গীতটি বেজেছিল বা চলেছিল। তো এক্ষেত্রে প্লের সাথে ফুটবল টুটবল এগুলো দিলে কিন্তু হবে না, এখানটা তোমাকে মিউজিকে দিতে হবে। 9 নম্বরটা দেখো, আই র্যাং দ্য ডোর বেল। বেল বা অ্যালার্মের ক্ষেত্রেই আমরা কিন্তু এই র্যাং এর কথাটা ব্যবহার করতে পারি। রিং এর পাস্ট ফর্ম হচ্ছে র্যাং। আই র্যাং দ্য ডোর বেল, আমি দরজার ঘন্টা যেটা সেটা বাজিয়েছিলাম। দ্য ডোর বেল র্যাং, দরজার ঘন্টা বেজেছিল। দ্য ডোর বেল র্যাং, এখানে দেখো এটা ইন্ট্রান্সিটিভ ফর্মে ব্যবহার হচ্ছে, যে র্যাং এর পর কিন্তু আর কোনো অবজেক্ট নেই এবং বসানো যাবে না। হি সাউন্ডেড দ্য হর্ন, সে হর্নটা বাজিয়েছিল। এখানে সাউন্ডেড মানেও কিন্তু বাজানো, অর্থাৎ শব্দ করেছিল একটি হর্ন, গাড়ির যে হর্ন থাকে সেগুলো আর কি। সে হর্নটা বাজিয়েছিল। হি সাউন্ডেড দ্য হর্ন, দ্য হর্ন সাউন্ডেড, হর্নটা অর্থাৎ গাড়ির যে হর্ন থাকে সেটা বেজেছিল। হর্ন বেজেছিল, সে হর্নটা বাজিয়েছিল। হি সাউন্ডেড দ্য হর্ন, সে হর্নটা বাজিয়েছিল। দ্য হর্ন সাউন্ডেড, হর্নটা বেজেছিল। ক্লিয়ার? তোমরা অনেক এরগ্যাটিভ ভার্ব পাচ্ছ, এগুলো স্পেশাল ইউজ, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এবার আসি আমরা তার পরের ফর্মে, উইথ অ্যাডভার্বস। কিছু এরগ্যাটিভ ভার্ব আছে যে যার পর সাধারণত অ্যাডভার্বের প্রয়োগ হয়ে থাকে। তো যখন ইন্ট্রান্সিটিভ তখন কিন্তু এই অ্যাডভার্বগুলোর প্রয়োজন পড়ে। আই ক্লিন দ্য ফ্লোর, আমি মেঝেটাকে পরিষ্কার করি। প্রেজেন্টে আছে, এতক্ষণ বেশিরভাগ সব পাস্টেই ছিল। আই ক্লিন দ্য ফ্লোর, আমি মেঝেটাকে পরিষ্কার করি। মেঝেটা পরিষ্কার হয়। তো এক্ষেত্রে দ্য ফ্লোর ক্লিনস এর সাথে কিন্তু ওয়েল, নাইসলি, বিউটিফুলি কিছু একটা তোমাকে রাফলি ব্যবহার করতে হবে। সাধারণত করা হয়ে থাকে। দ্য ফ্লোর ক্লিনস ওয়েল, মেঝেটা সুন্দর পরিষ্কার হয়, অর্থাৎ মেঝের কোয়ালিটিটা বলা হচ্ছে, মেঝেটা সুন্দর পরিষ্কার হয়। আমি মেঝেটাকে ক্লিন করি, আই ক্লিন দ্য ফ্লোর ক্লিনস ওয়েল, মেঝেটা সুন্দর পরিষ্কার হয়। তো এখানে আমরা ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ ফর্মে এরগ্যাটিভ ভার্ব ক্লিন কে পেলাম। তারপরটা দেখো, শি পলিশেস দ্য শুজ, সে জুতোটাকে পলিশ করে। শি পলিশেস দ্য শুজ, এখানে পলিশের সাথেও কিন্তু অ্যাডভার্বের প্রয়োগ হয়। দ্য শুজ পলিশেস ওয়েল, জুতোটা সুন্দর পলিশ হয়। জুতোটা সুন্দর পলিশ হয়, এখানে কিন্তু জুতোর গুণাগুণটা প্রকাশ পাচ্ছে। এই ক্ষেত্রে তোমরা যে ভার্বগুলো পাচ্ছ, এখানটা উইথ অ্যাডভার্ব এর মূল উদ্দেশ্য যেটা, এখানটায় যে বস্তুটা রয়েছে তার গুণাগুণ প্রকাশ করতেই কিন্তু এই ওয়েল, বিউটিফুলি, নাইসলি, রাফলি ইত্যাদি প্রয়োগ হচ্ছে। যেমন ধরো, দ্য ক্লথ ওয়াশেস ওয়েল, অর্থাৎ সেই কাপড়টা এতটা ভালো যে এটা খুব সুন্দর বা চট করে এটা ধুয়ে যায়, যে এর মধ্যে কিছু লাগলে সেটা ভালো করে পরিষ্কার হয়ে যায়। দ্য ক্লোথস ক্লিনস ওয়েল, দ্য ক্লোথস ওয়াশেস ওয়েল, এইগুলো আর কি। এবার আসছি আমরা, শি ওয়াশড দ্য ড্রেস, সে পোশাকটাকে কেচেছিল, পোশাকটাকে ধুয়েছিল। এবার এই ওয়াশটাকে কিন্তু যখন আমরা ব্যবহার করব ইন্ট্রান্সিটিভ রূপে, তখন কি হবে, দ্য ড্রেস ওয়াশড বিউটিফুলি। আমি বিউটিফুলিটাকে এখানে ব্র্যাকেটের মধ্যে রেখেছি, কারণ এখানে অন্য কোনো অ্যাডভার্ব তোমরা ব্যবহার করতে পারো। দ্য ড্রেস ওয়াশড বিউটিফুলি, ড্রেসটা, পোশাকটা সুন্দরভাবে পরিষ্কার হয় বা ধোয়া যায়। এখানে ড্রেসের কিন্তু একটা গুণাগুণ প্রকাশ পাচ্ছে, যে ড্রেসের কোয়ালিটিটা এমন যে এটা সুন্দরভাবে ধোয়া যায়। দ্য ড্রেস ওয়াশড বিউটিফুলি, ড্রেসটা খুব সুন্দরভাবে কাঁচা গিয়েছিল বা পরিষ্কার হয়েছিল। কার সেলস ওয়েল, এখানে আর ট্রান্সিটিভ ফর্মটা দিইনি। যদি বলি দে সেল কার, তারা গাড়ি বিক্রি করে, তো এটাকে যদি আমরা ইন্ট্রান্সিটিভ ফর্মে আনি,
কার্স সেল ওয়েল, গাড়ি খুব সুন্দর বিক্রি হয়, অর্থাৎ গাড়ির কোয়ালিটিও এখানে প্রকাশ পাচ্ছে, গাড়ি খুব সুন্দর বিক্রি হয়। তো আজকে আমরা 3 নম্বর পার্টে কিন্তু প্রথমে ফ্রিকুয়েন্টলি ইউজড কিছু এরগেটিভ ভার্ব দেখলাম। ইতিমধ্যে আমি এই এরগেটিভ ভার্বের উল্লেখ করিনি, আর তোমরা গুগল সার্চ করে প্রচুর এরগেটিভ ভার্ব পাবে, অ্যালফাবেটিক্যালি সেগুলো অ্যারেঞ্জ করা রয়েছে, সেগুলোকে একটু দেখে নিও। তারপর রয়েছে যে উইথ স্পেসিফিক নাউন্স, কিছু এরগেটিভ ভার্ব রয়েছে তারপর সেই বিশেষ নাউনই ব্যবহার হয় এবং সেক্ষেত্রেই সেটা এরগেটিভ, অন্য ক্ষেত্রে যদি এটা ব্যবহার হয় সেটা জেনারেল নাউন হয়ে যায়। আর উইথ কিছু এরগেটিভ ভার্ব রয়েছে যার পর আমাদের অ্যাডভার্বের প্রয়োগ করার প্রয়োজন পড়ে, তো সেটা আমরা এখানটায় পেয়ে গেলাম। তো আজকের আলোচনাটা আমি এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী আলোচনার কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে দেখে নিও। আর এই এরগেটিভ ভার্বের আগের যে পার্টগুলো রয়েছে, পর্বগুলো রয়েছে, সেগুলোর লিঙ্কও তোমরা একদম নিচের দিকে পেয়ে যাবে। And if you like the video, hit bye. Thanks for watching.